নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের বাজার দেখলে বুঝতে পারবেন বাজারে পতনের ভয়াবহতা। যেভাবে নিফটি 400 পয়েন্টের কাছে পতন দেখলো, সেন্সেক্স 1200 পয়েন্টের কাছে পতন দেখলো, নিফটি মিড ক্যাপ, নিফটি স্মল ক্যাপ প্রায় 2 থেকে 2.5% মধ্যে পতন দেখলো, বিভিন্ন সেক্টরে 1 থেকে 2% মধ্যে পতন এলো। আজকের বোঝা যাচ্ছে যে গোটা ভারতীয় বাজার রক্তাক্ত এবং আতঙ্কিত। এই আতঙ্কের সঙ্গে দয়া করে বিগত কয়েক মাসের আতঙ্ক গুলিয়ে ফেলবেন না, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এই আতঙ্ক জেনারেটেড হচ্ছে জিওপলিটিক্যাল টেনশন থেকে। এমনি আজকে রুপোর দাম 1 কিলোতে 17,000 টাকা বৃদ্ধি পেয়ে গেছিল, একসময় 5%-এর উপর উত্থান, মার্চ এক্সপায়ারির কথা বলছি। এমনি সোনার দাম আজকে 3.5%-এর উপর উত্থান দেখে ফেলেছিল, প্রায় 5,000 টাকার বেশি উত্থান। তার মানে কিছু তো একটা ডেফিনেটলি গোটা বিশ্ব জুড়ে ঘটছে। কি এমন কারণ দাঁড়ালো যার ফলে ইউনাইটেড আরব এমিরেটসের সুলতান বা প্রেসিডেন্ট তিনি ছুটে এলেন ভারত সফরে? মাত্র 3 ঘন্টার ভারত সফর। বড় চুক্তি ডিফেন্স সেক্টরে, বড় চুক্তি নিউক্লিয়ার সেক্টরে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরসে। কিছু তো ডেফিনেটলি ঘটছে। বিশ্ব জুড়ে এখন লিটারালি ওলট পালট চলছে। ডোনাল্ড ট্রাম্প দিনের পর দিন হুমকি দিয়ে চলেছেন এবং এখন বিশেষজ্ঞরা এই আশঙ্কা করছেন আমেরিকা যে কোনো দিন গ্রিনল্যান্ড অ্যাটাক করতে পারে। গোটা বিশ্ব জুড়ে এই আশঙ্কা রয়েছে যে ইরান যে কোনো সময় আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করতে পারে। সমস্ত এই টেনশনের প্রভাব বিশ্ব জুড়ে সমস্ত শেয়ার বাজারে পড়েছে। বিগতকাল ইউরোপে ক্যাগ ড্যাক ফুটসি, অর্থাৎ যে 3টে দেশের ওপর ডোনাল্ড ট্রাম্প তিনি 10% করে ট্যারিফ ধার্য করেছেন, 7টা দেশ, তার মধ্যে 3টে স্ক্যান্ডিনেভিয়ান দেশ রয়েছে, এছাড়া রয়েছে ফ্রান্স, জার্মানি এবং ইউকে, ইউনাইটেড কিংডম, এছাড়া নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, 3টে স্ক্যান্ডিনেভিয়ান দেশ। তারপর ইউরোপীয় দেশগুলোর এই 3টে ইন্ডাইসেস ক্যাগ ড্যাক ফুটসি 1%-এর বেশি কালকের পতন। আজকের খেয়াল করে দেখুন, আজকেরও এই 3টে ইন্ডাইসে পতন এসেছে। এশীয় মার্কেটগুলো মিশ্র ছিল, যেটা ডাউ জোন্স ফিউচার্স সেটা দেখাচ্ছে প্রায় 300 পয়েন্ট ডাউনে রয়েছে। আজকে যেটা হচ্ছে রিস্ক অফ, মানুষ আতঙ্কে শেয়ার বিক্রি করেছে। সকালবেলা থেকে যে দুর্বলতা সৃষ্টি হয়েছে ভারতীয় শেয়ার বাজার, সেটা দিনের শেষ অবধি কি সাস্টেইনড পতন নিফটি দেখে গেল। কোনো সাপোর্ট কাজ করে না যখন বাজারে, শেয়ার বাজারে আতঙ্ক গ্রাস করে। নিফটি 25,000 ডিফেন্ড করতে পারবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু এই মুহূর্তে গোটা বাজার রক্তাক্ত। একটা স্টক, একটা সেক্টর, বিভিন্ন স্টকস, নামি দামি স্টকস, সেগুলোতে কোনোটা 8%, কোনোটা 14%, কোনোটা 5-6% আকচার হয়েছে। কেবলমাত্র রিয়েল এস্টেট সেক্টরের কথা উদাহরণ হিসাবে বলছি, মানে নিফটি রিয়েলটি 5%-এর বেশি পতন নিয়ে ট্রেড করছিল। আজকে কি সাংঘাতিক পতন হয়েছে সেটা আজকে দেখলে বুঝতে পারবেন। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স সেই 2024 থেকে তারা শেয়ার ক্রমাগত বিক্রি করে চলে যাচ্ছেন। জানুয়ারিতে কোনো পরিবর্তন হয়নি, 19শে জানুয়ারি অবধি 29,315 কোটি টাকার শেয়ার বিক্রি করে চলে গেছেন। 19শে জানুয়ারি 3,262 কোটি টাকার শেয়ার বিক্রি করে চলে গেছেন। কোনো থামার কোনো চিহ্ন নেই। যদি ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা ভারতীয় শেয়ার বাজারকে না বাঁচাতেন, নিত্য নতুন ভাবে শেয়ার কিনে, ভারতীয় শেয়ার বাজার আরো পতনের গভীরতা দেখতে পারত। কেবলমাত্র ডিআইআই গুলো রয়েছে বলে ভারতীয় শেয়ার বাজার এখনো অবধি বেঁচে গিয়েছে বলা চলে। নিফটি মিড ক্যাপ 100 দেখুন, 100 ডেলি মুভিং অ্যাভারেজ, অর্থাৎ 100 দিনের যে ডেলি মুভিং অ্যাভারেজ রয়েছে তার নিচে চলে গিয়েছে। সেটা নিঃসন্দেহে মিড ক্যাপ কোম্পানিজগুলোর ক্ষেত্রে একটা বড় দুর্বলতা বলা চলে, সেটাকে ইন্ডিকেট করে বড় দুর্বলতা। নিফটি রিয়েলটি এই যে আজকের দিনে 5% পতন হচ্ছে তা না, বিগত টানা কয়েকদিন ধরে 12%, এক সপ্তাহের বেশি লাগাতার পতন দেখে চলেছে নিফটি। নেটি আজকের অবধি প্রায় 12 থেকে 13% অলরেডি পতন হয়ে গিয়েছে। ডলার
ইন্ডেক্স সেটাও দুর্বলতা দেখাচ্ছে, মাঝখানে একটু চাঙ্গা হয়েছিল, সেটাও আজকে প্রায় 0.8% পতন নিয়ে ট্রেড করছিল ডলার ইন্ডেক্স। অর্থাৎ ডলার কতখানি শক্তিশালী হলো বা দুর্বল হলো সেটা ডলার ইন্ডেক্স দেখে বোঝা যায়। ডলার ইন্ডেক্স যদি সেটার ভ্যালু ইনক্রিজ করে তার মানে ডলার শক্তিশালী হচ্ছে, সেটা ভ্যালু ডিক্লাইন করলে ডলার দুর্বল হচ্ছে অন্যান্য কারেন্সির এগেনস্টে। ভারতীয় মুদ্রা সর্বকালীন নিম্ন স্তর ছুঁয়ে ফেলেছে ডলারের এগেনস্টে। 91 টাকার উপর ট্রেড করছিল আজকের ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টরে আজকে কত পতন এসছে? 2.5%। হিসেব মতন যখন জিওপলিটিক্যাল টেনশন বৃদ্ধি পায় ডিফেন্স সেক্টর ভালো করার উচিত, কিন্তু আজকে কোনো সেক্টর রেহাই পায়নি। একটা সেক্টর ধরে ধরে পতন দেখেছে। আবার বলছি, সেরা সেরা কোম্পানিগুলো, সেখানে এমনভাবে শেয়ারগুলো পতন হয়েছে যে চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। অথচ আজকের দিন ভারতবর্ষ প্রায় 2000 কোটি টাকার পিনাকা মিসাইল লঞ্চার তারা আর্মেনিয়াকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই খবর বেরোনোর সত্ত্বেও কিন্তু আজকের ডিফেন্স সেক্টরে 2.5% পতন এসেছে। আজকের দিনেও কিন্তু এরকম ভয়ানক দুর্বল মার্কেটও 3টে স্টক আজকে 52 সপ্তাহে উচ্চতা ছুঁয়েছে। তার মধ্যে একটি রয়েছে হিন্দুস্তান জিঙ্ক, একটি হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আর একটি হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া। ক্রিপ্টো মার্কেট দেখুন কোন অ্যাসেটের কথা বলবেন। মেটাল সেক্টর বাদ দিয়ে, প্রেশাস মেটাল, সেমি প্রেশাস মেটাল, বেস মেটাল বাদ দিয়ে সমস্ত অ্যাসেটে কারেকশন এসছে। ক্রিপ্টো মার্কেট বিগত এক সপ্তাহে কোনো প্রায় মেজর যে ক্রিপ্টো কারেন্সিসগুলো রয়েছে, বিটকয়েন বলুন, ইথেরিয়াম বলুন, সেইগুলো সমস্ত, চেন লিঙ্ক বলুন, সোলানা বলুন, যাই বলুন না কেন, 6 থেকে 7% কারেকশন অলরেডি হয়ে গিয়েছে। এবং মনে রাখতে হবে বিটকয়েন হচ্ছে সবচেয়ে ভোলেটাইল অ্যাসেটসগুলোর মধ্যে অন্যতম। সাধারণত যেটা ঘটে থাকে যখন কোনো দেশের রাষ্ট্রপ্রধান অন্য কোনো দেশে আসেন, সেটা বহুদিন আগে রেকর্ডেড থাকে, সেই অনুযায়ী প্ল্যানিং করা থাকে, কিভাবে অভ্যর্থনা জানানো হবে, কোন কোন জায়গায় চুক্তি হবে। একটা নির্দিষ্ট কারণে একটি দেশপ্রধান অন্য দেশে ভিজিট করে। তড়িঘড়ি ছুটে এলেন ইউনাইটেড আরব এমিরেটসের সুলতান আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। মাত্র 3 ঘন্টা থাকলেন, তারপর নিজের দেশে ফিরে গেলেন। কেন? তার কারণ যেটা সম্ভাব্য মনে হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন যে ইমিনেন্ট কিছু ঘটতে চলেছে, মধ্যপ্রাচ্যে ইমিনেন্ট কিছু সাংঘাতিক ঘটতে চলেছে। প্রথম কথা বলে রাখা দরকার, আপনারা জানেন যে টার্কি, সৌদি আরব এবং পাকিস্তান তারা একটি ইসলামিক নেটো গ্রুপ ফর্মেশনের কথা বলছে। অন্যদিকে মধ্যপ্রাচ্য দেশগুলো নিজেদের মধ্যে সম্পর্ক ভালো নেই। মাত্র কয়েকদিন আগে সৌদি আরবের বিমান বাহিনী তারা ইউনাইটেড আরব এমিরেটসের কিছু জাহাজকে তারা বোমা বর্ষণ করেছিল। তার ফলে ইউনাইটেড আরব এমিরেটস এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক লিটারালি এখন তলানিতে। অন্যদিকে ইউনাইটেড আরব এমিরেটস তারা একা পড়ে গিয়েছে, কারণ সেই মধ্যপ্রাচ্যের যে দেশগুলো ইরান বাদ দিয়ে তারা প্রায় সমস্ত তারা সৌদি আরবকে সাপোর্ট করেছে। ইউনাইটেড আরব এমিরেটস তারা এখন বন্ধু খুঁজছে এবং ভারতবর্ষের সঙ্গে তারা ডিফেন্স এগ্রিমেন্টে যেতে চায়। তারা নিউক্লিয়ার রিঅ্যাক্টরস ভারতবর্ষের কাছ থেকে নিয়ে যেতে চায়। ভারতবর্ষের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে তারা চুক্তি করতে চায় এবং বিপুল পরিমাণ অর্থ তারা ভারতবর্ষে বিনিয়োগ করতে চায়। কিছু তো একটা সাংঘাতিক ঘটছে। সোনা রূপোর দাম যেটা চলছে, আপনাদের কি মনে হয় এটা খুব স্বাভাবিক? এটা তো কোনো স্বাভাবিক ঘটনা নয় যে একদিনে সোনার দাম 5,000 টাকা প্রতি 10 গ্রাম বৃদ্ধি পাচ্ছে বা রূপোর দাম 17,000 টাকা প্রতি কিলো বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এটা কোনো স্বাভাবিক উত্থান হতে পারে না। কোথাও না কোথাও একটা সাংঘাতিক রিস্ক অফের খেলা চলছে। সমস্ত কেন্দ্রীয় ব্যাংক যারা রয়েছে তারা সাংঘাতিকভাবে সতর্ক হয়ে গেছে। ইটিএফ গুলোর প্রতি মানুষের আকর্ষণ সাংঘাতিকভাবে বৃদ্ধি পেয়ে গেছে গোটা বিশ্ব জুড়ে। পাগলের মতন হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ তারা সোনা বা রূপোতে বিনিয়োগ করে চলেছেন। এইবার অনেকে বলছেন, এই আশঙ্কা করছেন যে রিসেশন আসতে পারে ভারতবর্ষে। প্রথম কথা, আমরা যখন কোনো মন্তব্য করব অর্থনীতি নিয়ে, আমাদের বুঝতে হবে যে রিসেশন কেবলমাত্র একটি কারণে আসে না। কেউ বলছেন যে ইনভার্টেড ইল্ড কার্ভ, বেশ তর্কের খাতিরে ধরে নিই যে আমরা ইনভার্টেড ইল্ড কার্ভের দিকে তাকাবো। ইনভার্টেড ইল্ড কার্ভ আর কিছু নয়। সাধারণত যখন লং টার্ম যে বন্ড ইল্ডগুলো থাকে, সেই বন্ড ইল্ড যখন শর্ট টার্ম বন্ড ইল্ডের থেকে কম হয়ে যায়, তখন সেটাকে ইনভার্টেড ইল্ড কার্ভ বলা হয়।
এরকম অবস্থায় ইকোনমিস্টরা মনে করেন যে একটি দেশের রিসেশন ইমিনেন্ট, কিন্তু তার সঙ্গে আরও কিছু ফ্যাক্টরস কাজ করে। রিসেশন, টেকনিক্যাল রিসেশন সাধারণত একটি দেশের ক্ষেত্রে তখনই ধরা হয় যখন তাদের জিডিপি গ্রোথ পর দুটো কোয়ার্টারে নিচের দিকে চলে যায়। ভারতবর্ষের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে কি? উত্তর হচ্ছে না। 2 নম্বর, জবের পরিমাণ ক্রমাগত কমে যাওয়া, অর্থাৎ জব ক্রিয়েশন এর মাধ্যমে বোঝা যায় একটা দেশ অর্থনৈতিকভাবে মজবুত কি মজবুত না। এক্ষেত্রে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যদি কোনো দেশে জব ক্রিয়েশন কমতে থাকে সেটা একটা দেশের পক্ষে খারাপ, যেরকম আমেরিকার ক্ষেত্রে ঘটছে। 3 নম্বর, ডিমান্ড, অর্থাৎ কনজিউমাররা যদি কোনো কনজামশন দিনের পর দিন কমাতে থাকেন তার মানে কনজিউমারদের হাতে যথেষ্ট পরিমাণ টাকা নেই, তারা ক্রয় করতে পারছেন না। সেই ডিমান্ড কমলে সেই দেশে একটা রিসেশন আসার ইঙ্গিত। এছাড়া ক্রেডিট যদি টাইটেনিং করা হয় তাহলে বুঝতে হবে সেই দেশে একটা রিসেশনের একটা কন্ডিশন তৈরি হচ্ছে। যে কোনো ভারতীয় শেয়ার বাজার, কারণ যে কোনো শেয়ার বাজারের ক্ষেত্রে যদি কনফিডেন্স কোল্যাপস করে, যদি দেখা যায় দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস শেয়ার বাজার নেমে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে সেই দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। বিভিন্ন শেয়ার বাজার বলুন, সেখানে একটি স্টক মার্কেট একটি অর্থনীতির ব্যারোমিটার, অর্থাৎ অর্থনীতি কেমন পারফরমেন্স করছে সেটা শেয়ার বাজারের মাধ্যমে কিন্তু বোঝা সম্ভব। ইকোনমিক্সদের একটা ফ্রেমওয়ার্ক থাকে, ভীষণ সিম্পল ফ্রেমওয়ার্ক। একটা থেকে লিডিং ইন্ডিকেটর, একটা হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটর। লিডিং ইন্ডিকেটর হচ্ছে পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স এবং এলকার, এবং 2 নম্বর হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটর হচ্ছে জিডিপি এবং এমপ্লয়মেন্ট, সেটা বাড়ছে কি কমছে। এই দুটো দেখে কিন্তু এই লিডিং এবং ল্যাগিং ইন্ডিকেটার্সগুলো দেখে ইকোনমিস্টরা ডিসাইড করেন যে একটি দেশে রিসেশন আসছে কি আসছে না। এইবার কিছু সেক্টরাল ইন্ডাস্ট্রিজের কথা আলোচনা করে নিই। স্মল ক্যাপ বিএসসি স্মল ক্যাপ লাস্ট ট্রেড করছিল 2.65% পতন নিয়ে, বিএসসি মিড ক্যাপ 2.44% পতন নিয়ে, নিফটি অটো 2.5%, বিএসসি ক্যাপিটাল গুডস প্রায় 3.5%, বিএসসি কনজিউমার ডিউরেবলস প্রায় 3.5%, হেলথ কেয়ার প্রায় 2%, তাছাড়া নিফটি আইটি প্রায় 2%। সাংঘাতিক খারাপ অবস্থা, বিনিয়োগকারীরা ক্রমাগত সেল করে চলেছেন। ব্যতিক্রম বলতে হাতে গোনা কয়েকটা স্টক রয়েছে, যেমন উদাহরণ কোনো রিকমেন্ডেশন, হিন্দুস্তান জিঙ্ক আজকেও প্রায় 3% উত্থান নিয়ে ট্রেড করছিল। যদি রুপোর দাম প্রত্যেক দিন 10-15 হাজার টাকা করে প্রতি কিলো বৃদ্ধি পায়, খুব স্বাভাবিকভাবে হিন্দুস্তান জিঙ্কের শেয়ারের দাম যদি ক্রমাগত বৃদ্ধি পায় সেটা অস্বাভাবিক নয়, কারণ হিন্দুস্তান জিঙ্ক লার্জেস্ট প্রডিউসার অফ সিলভার ভারতবর্ষে। আতঙ্কিত হবেন না যদি আপনারা সত্যি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী হন, তাহলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। সবসময় মাথায় রাখবেন যে মার্কেট মাঝে মাঝে এরকম ধরনের অপরচুনিটি দেয়, যখন মার্কেটে আতঙ্কিত হয়ে বিক্রি বাটা চলে, সেই সময় ভালো ভালো কোম্পানি ফেয়ার ভ্যালুতে পাওয়া যায়। বাই সেলের সিদ্ধান্ত সম্পূর্ণ আপনাদের ওপর, কিন্তু যাদের রাতের ঘুম চলে যাচ্ছে, মার্কেট 2% ডাউন হলো বলে, সেক্ষেত্রে তাদেরকে এটা আবার পুনরায় চিন্তা করতে হবে যে তারা সত্যি শেয়ার বাজারে তারা বিনিয়োগ করতে এসছেন কিনা। যদি তাদের টেনশনে ঘুমই না আসে, সেক্ষেত্রে শেয়ার বাজার কিন্তু তাদের জন্য নয়। ডিসক্লেমার যে এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল, রেকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস বা পরামর্শ দেওয়া হয় না। আমার কথা শুনে যদি কোনো অ্যাসেট বা কোনো শেয়ারসে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে উপকৃত হলেও হতে পারে। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার হচ্ছে যে কোম্পানিজগুলো নিয়ে বা যে অ্যাসেটগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে বা কয়েকটা অ্যাসেটে আমার পরিবারের ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি এগুলোতে বিনিয়োগ করি, তাহলে আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। আজকে এবং সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে সক্ষম হবে বা হয়েছে, প্লিজ একটা লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন, যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায়। নমস্কার।